শুরুতে জানিয়ে দেব গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিয়েছে ফ্রান্স। জানিয়ে দেব ৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে চিঠি দিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী। অন্যদিকে রয়েছে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান দ্রুত হবে বলছে তুরস্ক। এরপরে জানিয়ে দিব নতুন যুদ্ধবিমান উন্মোচন, সূচের মতো প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম চীনা যুদ্ধবিমান J-20। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর লোক দেখানো বলছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিয়েছে ফ্রান্স। গাজায় ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। যুদ্ধ শেষ হলে এই বাহিনী হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব নেবে, এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রাপ্ত খরচা প্রস্তাব অনুযায়ী বাহিনীটি জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এই বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হবে। খরচায় মিশর, জর্দান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে বলা হচ্ছে, পরিস্থিতি অনুকূল হলে দ্রুত একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশন মোতায়েন করা সম্ভব। এর ভিত্তিতে তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে, যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের মাধ্যমে যৌথ উদ্যোগে। কাতার ও মিশর সহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানিয়েছেন। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব আকারে গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, এই মিশনের মূল লক্ষ্য হবে ফিলিস্তিনি বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া, ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব এর কাছে হস্তান্তর করা এবং ফিলিস্তিন রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা এবং ইসরায়েল ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করা। ফরাসি প্রস্তাব অনুযায়ী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা বিশেষ রাজনৈতিক মিশন আকারে হতে পারে, তবে দ্রুত মোতায়েনের জন্য এটি ছোট আকারে বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ স্বেচ্ছাদাতাদের কাছ থেকে, জাতিসংঘের বাধ্যতামূলক চাঁদা থেকে নয়। খরচায় 2 ধাপে মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, বেসামরিক সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনের নির্বাচনের আয়োজন এবং গাজা পুনর্গঠনে অংশ নেবে। তবে প্রস্তাবে সতর্ক করা হয়েছে, বাহিনী যদি কেবল গাজায় সীমিত থাকে তবে পশ্চিম তীর এবং গাজার মধ্যে স্থায়ী বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিকল্পনায় ইসরায়েল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। কারণ খরচায় হামাসকে সরাসরি নিরস্ত্র করার প্রস্তাব রাখা হয়েছে, যা টনি ব্লেয়ারের সাম্প্রতিক পরিকল্পনার তুলনায় অনেক বেশি কঠোর। এদিকে ৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে চিঠি দিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্প প্রশাসন এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। চিঠিতে হামাস বলছে, যদি ইসরায়েল গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি দিতে সম্মত হয় তাহলে নিজেদের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে অর্ধেককে মুক্তি দেবে হামাস। তবে ট্রাম্প প্রশাসনের অপর এক কর্মকর্তা বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, চিঠিটি বর্তমানে কাতারের সরকারের জিম্মায় আছেন এবং আগামী সপ্তাহে সেটিকে ট্রাম্পকে হস্তান্তর করা হবে। 2023 সালের 7 অক্টোবর গাজা ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে 251 জনকে। হামাসের এই হামলার জবাব দিতে জিম্মিদের উদ্ধার করতে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন 63,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে 1,70,000 জনেরও অধিক। সেই সঙ্গে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, কিন্তু সব জিম্মিকে এখনও মুক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে 15 থেকে 20 ইসরায়েলি জিম্মি এখনও রয়েছেন হামাসের কবজায়। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বৈশ্বিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনকে হামাসকে সব জিম্মিকে নিঃশর্তে মুক্তি এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। এদিকে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান দ্রুত হবে বলছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা প্রকাশ করেছেন যে বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দ্বিরাষ্ট্র সমাধান দ্রুত বাস্তবায়িত হবে।
এরদোয়ান বলেন, এবারে জাতিসংঘের সাধারণ সভা আগের বছরের তুলনায় ভিন্ন, কারণ এবার অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। জাতিসংঘের সাধারণ সভায় এই জন্য নিউ ইয়র্ক যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনকে এ পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘভুক্ত 193টি দেশের মধ্যে 150টি দেশ, আর 6টি দেশ অতি দ্রুত স্বীকৃতি দেবে। দেশগুলো হলো বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড এবং লিচেনস্টাইন। বাকি 37টি দেশের মধ্যে অনেক দেশ নিকট ভবিষ্যতে স্বীকৃতি দেবে, তবে কিছু দেশ মার্কিন চাপসহ নানা কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইরিত্রা, এস্তোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি, জাপান, কিরিবাতি, লাটভিয়া, লিথুনিয়া, মার্শাল আইল্যান্ড সহ আরও অনেক দেশ। এদিকে সূচের মতো প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম চীনা যুদ্ধবিমান জে-20। চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জে-20 সহজেই শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে জানিয়েছেন অন্যতম প্রধান নকশাবিদ। সম্প্রতি জে-20 সংশ্লিষ্ট কোনো এক বিশেষজ্ঞ এবারই প্রথম এই তথ্য জনসম্মুখে প্রকাশ করলেন। সেংতু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কংফেং চিলিন প্রদেশের রাজধানী সাংসুনে পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্সের অ্যাভিয়েশন ওপেন হাউস কার্যক্রমে বলেন, জে-20 এর রাডার সিগনেচারে অত্যন্ত কম, ইনফ্রারেড বৈশিষ্ট্য উন্নত, ফলে এটি সূচের মতো সহজেই প্রতিপক্ষের প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেদ করতে পারে। তিনি জানিয়েছেন, জে-20 শুধু অদৃশ্য ক্ষমতা নয়, বরং বহুমুখী যুদ্ধ দক্ষতায় অনন্য। এর দূরপাল্লা সক্ষমতা, উন্নত অ্যাক্টিভেট ফেস্ট অ্যারো রাডার এবং আধুনিক সেন্সর সিস্টেম একে চতুর্থ প্রজন্মের যে কোনো বিমানের তুলনায় অনেকটাই এগিয়ে রেখেছে। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট স্ট্রাইক ম্যানেজমেন্ট সিস্টেমও একে কার্যকর করে তুলেছে। কং আরও বলেন, জে-20 একা যেমন যুদ্ধ চালাতে পারে, তেমনি আগাম সতর্কীকরণ, বিমান এবং ড্রোনের সঙ্গে যৌথভাবে একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। মাইটি ড্রাগন কোড নামে পরিচিত জে-20 প্রথম জনসম্মুখে আসে 2016 সালে। বর্তমানে এর 3টি সংস্কার চালু রয়েছে। এগুলো হলো বোলোসাইন মডেল, উন্নত ইঞ্জিনযুক্ত 1 আসনের জে-20 এবং 2 আসনের জে-20S। 3টি সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক মহড়ার উড্ডয়ন প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এদিকে ফিলিস্তিন স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর লোক দেখানো বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র রোববার 21 সেপ্টেম্বর জানিয়েছেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ কয়েকটি দেশের প্রধান ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি শুধু লোক দেখানো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাম গোপন রাখার শর্তে বলেন, আমাদের মনোযোগ রয়েছে গভীর কূটনীতি নিয়ে, লোক দেখানো কৌশলে নয়। আমাদের অগ্রাধিকার স্পষ্ট, বন্দীদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি, যা কেবল হামাস মুক্ত পরিস্থিতিতেই সম্ভব। এদিকে রোববার 21 সেপ্টেম্বর ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এটি পশ্চিমা দীর্ঘদিনের দীর্ঘদিনের বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। 4 দেশের এই পদক্ষেপ ইসরায়েল ক্ষুব্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্র এর তীব্র সমালোচনা করেছেন। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিরা এই স্বীকৃতিতে জয় হিসেবে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠা পাবে না। আরও কিছু দেশ আসন্ন জাতিসংঘের সাধারণ সভায় আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল গাজার যুদ্ধকে কেন্দ্র করে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, যা ফিলিস্তিন ভূখণ্ডে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি করেছে। নেতানিয়াহুর এই স্বীকৃতি নিয়ে বলেন, এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, জর্দান নদীর পশ্চিমে আর কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না।